এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি আলোচিত এবং যেই বিষয়টিতে আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী এই মুহূর্তে, সেটি হচ্ছে তীব্র তাপপ্রবাহ, এবং যেটি দেখছিলাম সংবাদপত্রে যে এরপর অতিবৃষ্টি এবং বন্যার আশঙ্কা করা হচ্ছে। কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো, আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন পরিবেশ ও জলবায়ু নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে বলা হচ্ছে যে এখন তীব্র তাপপ্রবাহ চলছে এবং লম্বা সময় ধরে তীব্র তাপপ্রবাহ চলছে, অনাবৃষ্টি দেখা দিচ্ছে, খরা দেখা দিচ্ছে, যে কারণে পানির স্তরও নিচে নেমে গেছে কোথাও কোথাও, যে কারণে পানির সেচের অভাব হচ্ছে। এরপর অতিবৃষ্টি এবং বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি কেন, মানে, এবং এখনো আমরা দেখছি যে দেশের এক জায়গায় বৃষ্টি হচ্ছে, বন্যার অবস্থা তৈরি হয়েছে, আরেক জায়গায় খরা চলছে এবং হিট অ্যালার্ট জারি আছে। এই পরিস্থিতিটা কেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ। প্রথম কথা হলো যে বন্যাটা এই সময়ে মোটামুটি এটা আমাদের প্রতি বছরই হয়। এটা আমাদের জন্য হয় না, এটা মূলত আসাম থেকে যে ঢলটা আসে সেই ঢলটার জন্য বন্যাটা হয়ে থাকে। তো এটা হাওড়ে হয়ে থাকে এবং হাওড় অঞ্চলে মূলত হয়ে থাকে। কিন্তু এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঢলের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর ধরে বেড়েছে। তো এইটা একটা অ্যালার্মিং জায়গা। এটা এবং এটা অনেকে বলছেন যারা উপরের যারা বিশ্লেষক আছেন বা আবহাওয়া বিশ্লেষণ করে, তারা যেটা বলছেন যে মেঘালয় অঞ্চলে বা আসাম এবং ওই সাইডটাতে বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেছে। একই সময়ে যে বৃষ্টিটা যেখানে পড়ে পাহাড়গুলো আমাদের এই অঞ্চলের মতো ওই অঞ্চলে পাহাড়ও কিন্তু গাছপালা কেটে নষ্ট করা হচ্ছে, যার ফলে পানিটা দ্রুত নেমে আসে। আপনি ইতিমধ্যেই দেখেন যে সিলেট অঞ্চলে পানি বাড়তে শুরু করেছে, বিভিন্ন পত্রপত্রিকার খবরে বলা হচ্ছে। কিন্তু যেটা এই পাশের যেটা সমস্যা, যেটা বড় আকার ধারণ করবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে আপনি যেটা বলছেন তীব্র তাপ প্রবাহ যেটা বয়ে যাচ্ছে এবং সাময়িক একটা বিরতি এখন মতো আছে, বা কোনো কোনো জায়গায় ইতিমধ্যে তীব্র দাবদাহ আছে, 40-41 তাপমাত্রা। এইটা মূলত হচ্ছে একটা হলো যেটা আগেও বলেছি যে বৈশ্বিকভাবে জলবায়ু পরিবর্তন তো একটা কারণ আছে, যার কারণে গড় তাপমাত্রা পৃথিবীর বেড়ে যাচ্ছে। তো সেইটার প্রভাব সারা পৃথিবীতেই হচ্ছে। আপনি দেখবেন এই বিশেষ করে এই আসিয়ানভুক্ত দেশগুলোতে, বা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এবং আসিয়ানভুক্ত দেশগুলো অনেকগুলোতে তাপমাত্রা 44 পর্যন্ত, 44.5, 45, অন্য জায়গায় 49 পর্যন্ত এসছে। বাট আমাদের এখানে আরেকটা কারণ, আরো দুইটা কারণ বেশি সম্পর্কিত। আপনি যদি দেখেন যে আমাদের হিট ম্যাপটা বাংলাদেশের, তো হিট ম্যাপটা যদি দেখেন যে উপর থেকে পদ্মা তিস্তার যে মানে এই পাশটাতে বাম, মানে যদি আমি উপর থেকে নিচের দিকে আসি, তাহলে আমার পূর্ব পাশটা চেয়ে পশ্চিম পাশে আপনার কিন্তু বাংলাদেশের তাপমাত্রাটা বেশি দেখা যাচ্ছে। তো এইটা কারণটা কি? এটা কারণটা আমরা এখন পর্যন্ত পুরো আমরা কাজ করতেছি, একটু তো কাজ করলে বের করা যাবে যে আসলে কি এটা শুধুমাত্র জলবায়ু পরিবর্তন হলে তো এভারেজ টেম্পারেচার বলে সারা বাংলাদেশে মানে মোটামুটি বাড়ার কথা কি, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো মানে হলো যে রাজশাহী রংপুর থেকে ডিভিশন থেকে শুরু করে আপনার একেবারে এই খুলনা ডিভিশন, পুরোটা ঢাকা ডিভিশনের একটা পার্ট, তো এই পদ্মার এই পাশটাতে আপনার টেম্পারেচার বাড়তেছে। তার মানে হলো যে কোনো না কোনো ভাবে পানির সাথে, জলাধারের সাথে বা ওখানকার সবুজায়নের সাথে একটা সম্পর্ক আছে। এবং ঢাকাতেই আমরা দেখতে পাচ্ছি যে দাবদার যে জায়গাটা আমরা দেখলাম, ট্রেনটা গত কিছুদিন ধরে দেখলাম যে যেসব জায়গায় আপনার সবুজায়ন আছে তার সাথে যেখানে সবুজায়ন নাই, সেখানে তাপমাত্রা পার্থক্য 5 থেকে 6 ডিগ্রি পর্যন্ত, 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পার্থক্য দেখা যাচ্ছে। তার মানে হলো যে আমরা মানব সৃষ্ট কাজে আমরা পরিবেশ বিপর্যয় ঘটিয়েছি, সেটা এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা, নেতিবাচক প্রভাবটা, এটাকে আরো দ্রুততর করছে, যেটা আমাদের হয়তোবা আর একটু ডিলে করা যেত, আর একটু দেরিতে আসতো এই প্রভাবগুলো। এবং একই সাথে 3 নম্বর কারণটা যেটা, সেটা বিজ্ঞানীরা, আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, সেটা হলো এল নিনো এবং লা নিনোর প্রভাব। যেটা আপনার এল নিনো এবং লা নিনোর কারণে যেটা হচ্ছে যে অতি খরা থেকে অতি বৃষ্টির দিকে এখন টার্ন করতে যাচ্ছে। এবং বলা হচ্ছে যে এইটা এখন লা নিনো শুরু হয়েছে, যে জায়গাগুলোতে তীব্র দাবদাহ ছিল, লা নিনো বলতে এখানে বৃষ্টিপাত বেশি বোঝানো হচ্ছে। তার মানে হলো যে এখানে বৃষ্টি বেশি, যত মানে এবার দেখা যাচ্ছে যে স্বাভাবিকের চেয়ে
বৃষ্টিপাতের মাত্রা বেশি হবে। কিন্তু এখানে আরেকটি নতুন তত্ত্ব যেটা বা যে বৈজ্ঞানিকরা বলছেন, ডক্টর রাশেদ চৌধুরী বা উনি বলছেন, সেটা হলো যে জেট স্ট্রিম বলতে একটা বিষয় আছে। সেটা হলো যেমন ধরেন আমাদের ভূপৃষ্ঠ থেকে যে তাপমাত্রাটা উপরের দিকে যায় সেটা উত্তপ্ত তাপ আবার যায়, জলীয় বাষ্প যায়। আবার যেহেতু মেঘমালা উপরে আছে আকাশ থেকে, সেখান থেকে কিন্তু মানে কম্পারেটিভলি শৈত্য প্রবাহ নিচের দিকে নামতে থাকে। এই দুটো মিলে একটা স্ট্রিমের মতো ওপেন করে একসাথে মিক্সড হয়। তো মিক্সড হয়ে সেটা যে জায়গার উপর দিয়ে যায় সেখানে কিন্তু হয় অতিবৃষ্টি, যদি ঠান্ডা থাকে অতিবৃষ্টি হয়, যদি গরম থাকে অতিবৃষ্টি হয়, নাহলে ঠান্ডা থাকলে কোল্ড ওয়েভ হয়। তো সেই জেট স্ট্রিমটা আমাদের উপরের তাপমাত্রাটা এতভাবে বেড়ে গেছে যে এই জেট স্ট্রিমটা আগের গতিতে আর বয়ে যাচ্ছে না, নদীর উপর দিয়ে যেরকম বয়ে যাওয়ার কথা বয়ে যাচ্ছে না বাতাস, এটা থেমে আছে। যার ফলে আপনি দেখবেন যে তীব্র দাবদাহ বা তাপপ্রবাহের মাত্রাটা এখন সময়টা বেশি যাচ্ছে। আগে যেটা আপনি বলছেন কেন বেশি হচ্ছে, এটা বেশি হলো যে এইটা কিন্তু সামনে এই যে আপনি 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে বলা হচ্ছে ফোরকাস্ট, তারপরে কিন্তু আবার কামব্যাক করবে এই যে দাবদাহ। কারণ হলো এই লানিনোর প্রভাবটা কিছুটা কমে আসলেই তখন কিন্তু এই আপনার এই দাবদাহটা শুরু হবে। তার মানে হলো আমরা নতুন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি, সেটা কিন্তু চলে যাচ্ছে না, বরঞ্চ সামনের দিনগুলোতে আরো এটা ঝুঁকি বাড়াচ্ছে আমাদের, মানে উৎপাদনের ক্ষেত্রে ঝুঁকি বাড়াবে, আমাদের পরাগায়ন কম হবে, আমাদের মনে করেন আনপ্রেডিক্টেবিলিটি বেড়ে যাচ্ছে। মানে আমাদের সবসময়ই আমাদের এই আবহাওয়ার মানে আপনার পূর্বাভাস সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের সবগুলি এই আবহাওয়ার যে পরিমাপের যে বা সতর্ক দেওয়ার জন্য যে রাডার সিস্টেম, সবগুলো অকেজো হয়ে পড়ে আছে। তো আমরা আসলে মূল জায়গায়, যে জায়গায় এখন আমাদের মূল চ্যালেঞ্জটা হবে, যত বেশি অ্যাকুরেটলি আমরা দুর্যোগের পূর্বাভাস দিতে পারবো এবং টাইমলি দিতে পারবো, তত ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে। এবং আমাদের সবুজায়ন বাড়ানোর জন্য কথা বলছি, আমরা অনেকদিন ধরে বলছি, এখনো বলে যাচ্ছি যে কিছুটা হয়তো 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন। কিন্তু উজান থেকে বা ভারতের থেকে যদি পানি আসার জায়গাটা যদি কমতে থাকে, তাহলে আমাদের গ্যাস, সামনে যে বিজ্ঞানীরা বেশ প্রায় 25-30 বছর আগে বলেছিল যে যদি পদ্মার পানি প্রবাহ তার প্রয়োজনের তুলনায় মাত্র এখন কত, আমার মতো ড্রাই সিজনে 20-22 হাজার কিউসেক আসে কিনা সন্দেহ, আরো কম চলে আসবে, মানে 5-6 হাজারে চলে আসবে কোনো মৌসুমে। তো এইটা যদি কমে যায় তাহলে ভূগর্ভস্থ পানির স্তর ড্রাস্টিক্যালি ফল করে, এবং সেটাই কিন্তু হচ্ছে উত্তরাঞ্চলে। এবং আপনি দেখবেন একই সাথে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ার কারণে শুধুমাত্র এই অঞ্চল না, আপনি পুরো খুলনা ডিভিশন, আপনি ওই অঞ্চলটাতে আপনি দেখবেন কুষ্টিয়া, নড়াইল, যশোর বা আপনার খুলনা, মংলার যে বাগেরহাট, এইখানকার টেম্পারেচারটা কি অ্যাবনর্মালি, খুব আনইউজুয়ালি খুব বেশি। এবং এইটা আরেকটা প্রভাব গিয়ে পড়বে, সেটা হলো সুন্দরবনের উপরে। এবং সুন্দরবনের যদি সুইট ওয়াটার ফ্লো বা মিষ্টি পানির প্রবাহ কমে যায়, তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যেভাবে বাড়বে সেটা কিন্তু কম্পারেটিভলি আরো বেশি বাড়বে। তো সেটা বাড়লে মানে পুরো দক্ষিণাঞ্চল কিন্তু আপনি ফুললি অ্যাবান্ডন করে দিতে বাধ্য হবে। কোনো এক সময় হয়তো দেখা যাবে ওখানে পুরোই লবণ পানি, মানে নতুন আরেকটা লবণের বিজনেস, লবণ পানি পরিবর্তন করে সেখানে মানে এটা সাধারণ মানুষের থাকার মানে অবস্থা থাকবে না। তো আমাদের বর্তমানে ঢাকা সহ আরবান গুলোর জন্য একটা প্রত্যেকটা হিটল্যান্ডে যে পরিণত হচ্ছে, এটার জন্য আপনার আমাদেরকে প্রত্যেকটা এলাকা কেন্দ্রিক কিন্তু একটা পরিকল্পনা করতে হবে। এবং কোনো অবস্থাতেই এখানে আর কোনো ধরনের নতুন বড় ধরনের অবকাঠামো, বিশেষ করে কাচের বিল্ডিং বা আমাদের এখানকার যে আপনার পিচ ঢালা পথ বা অন্য জায়গাগুলো আছে, এগুলো কিন্তু আর অ্যালাউ করা যাবে না। আমাদেরকে পুরো আপনার প্রক্রিয়াতে যেটা যেতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা এলাকার অবকাঠামো আমাদেরকে চিন্তা ভাবনা করে করতে হবে। এবং এটা ইমিডিয়েটলি এখানে রাজক শুধু না, এখানে প্ল্যানারদের একটা দায় আছে শুধু না, একই সাথে যারা কমার্শিয়ালি হাউজিং অপারেট করছে সেটা কিন্তু তাদের দায় আছে। আপনি যদি দেখেন যে গত বলা হচ্ছে যে 10 থেকে 15 বছরে বসুন্ধরা এলাকার তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি বেড়ে গেছে। কেন এটা? কারণ এখানে একটা সময় ছিল পানির জলাধার ছিল, বালু নদী ছিল, অনেকগুলো ছিল, পানিটা হিটটা এসে রিফ্লেক্ট হইতো পানির উপরে এবং সেটা দেখা যেত যে টেম্পারেচারটা রিলিজ হয়ে যেত। এখন সেটা রিলিজ করার জায়গা নেই। তাহলে আমরা শুধু বিরাট মানে হাউজিং করতেছি, আপনার আমরা বড় বড় বিল্ডিং করছি, কিন্তু আমরা চিন্তা করছি না যে প্রকৃতিকে প্রকৃতির নিয়মে চলতে দিতে হবে।
প্রকৃতিকে যদি আপনি আমার আপনার নিয়মে চালানোর চেষ্টা করি তাহলে সে রিয়্যাক্ট করবেই। এখন এটাই যেটা স্বাভাবিক। ঘটে গেছে, যেটুকু জি। অপরাধ আমরা করে ফেলেছি সেটা তো করে ফেলেছি। এখন আপনি যেটি ভয় পেলাম আমি রীতিমতো আপনার কথা শুনে, সেটি হচ্ছে যে পদ্মার পানি প্রবাহের কথা যখন আপনি বলছেন যে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ার কারণে একটা গোটা অঞ্চল হয়তো বসবাসের অনুপযোগী হয়ে যাবে। যদি এই পরিস্থিতিটা আমাদের জানাই থাকে এখন যে এই ধরনের পরিস্থিতিতে আমরা পড়তে পারি, তাহলে সেটিকে এখনই বন্ধ করার উপায় কি? বন্ধ করার উপায়, আপনি জানেন যে পদ্মার যে চুক্তিটা হয়েছিল 96 সালে, সেটা কিন্তু 26-এ শেষ হচ্ছে। সুতরাং আমি যেটা মনে করি যে আমাদেরকে হোলিস্টিক্যালি চিন্তা করা উচিত, এই অঞ্চল চিন্তা করা উচিত। আমাদের রাজনীতিবিদদেরকে এখন মানে লিমিটেড বা সংকীর্ণ চিন্তা থেকে বের হতে হবে যে নদী বাই অ্যাক্সিডেন্টালি কিন্তু নদীটা ভারতের ভিতর দিয়ে বা হিমালয় পর্বত আপনার নেপালে পড়েছে, এটা কিন্তু আমাদের জিওগ্রাফি কিন্তু বাই আমাদের চয়েস আমরা করছি। সুতরাং আমাদের রাষ্ট্রিক সীমানার ভিত্তি থেকে যে আমরা নদী ব্যবস্থাপনা আমরা করতে চাই, এইটা কিন্তু আর করা যাবে না। এবং রাজনৈতিক সদিচ্ছা এর ক্ষেত্রে একটি বড় বিষয়। ইম্পর্টেন্ট। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পরিবেশ ও জলবায়ু নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান।